ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ছিল 2208 হয়ে গেল 480। ভেঙেই বলি, ভাইপো বাবুর জেলায় চরম কারসাজি এবং অন্যত্র রাজ্যের বাকি জেলায় মিলিয়ে রাজ্যে 2208টি এমন বুথ ছিল যেখানে নাকি গত 1 বছরে কেউ মারা যায়। কারো বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে এমন হয়নি, কেউ অন্য রাজ্যে কাজে চলে গেছে সেটাও হয়নি। ভাবা যায়, এই অমরত্বের বুথের সংখ্যা না রাতারাতি কমে গেছে। ছিল 2208 হয়ে গেল 480। জেলা শাসকরা 1 ডিসেম্বর মানে 1 ডিসেম্বর এই রিপোর্ট জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। আমি সেটা নিয়ে আগে আলোচনা করেছি। এরপর তদন্ত শুরু হলো, আর তদন্ত শুরু হতেই 1728টি বুথে রাজ্যের সেখানে সব মৃতদের মৃত্যু হতে শুরু করেছে। মানে ভোটার তালিকায় তারা বেঁচে ছিলেন, কিন্তু বাস্তবে তারা প্রয়াত হয়েছেন। স্বর্গে থেকে তারা নাকি ভোট দিতেন। যাই হোক, তাদের সেই ভোটার তালিকায় বেঁচে থাকা মৃতদের মৃত্যু হতে শুরু করায় তৃণমূল বেশ বেকায়দায় পড়েছে। এই রাজ্যের শাসক দলের এই কারসাজিগুলো কি মিষ্টি না? মানে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় মিষ্টিমি, যা কারসাজি করে সব ধরা পড়ে যায়। এসব দেখার পরেও আরো মৃত, ভুয়ো, জালি, বিদেশি ভোটার খুঁজতে নতুন দাওয়াই দিয়েছে নির্বাচন কমিশন। সেই দাওয়াইয়ের তালিকাটা বেশ লম্বা। অমান্য করলে জেল যাত্রা নিশ্চিত, 7 বছরের জেল, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। না ভাইপো বাবুরা এসব পাবেন না, পার পেয়ে যাবেন। কিন্তু যারা চটিচাটা বিএলও, যারা চটিচাটা বিএলএ, যারা চটিচাটা ভোটার, তাদের বিপদ নিশ্চিত। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন কমিশনের নানা রকম পেঁচ পয়জারে তৃণমূল কেমন ফ্যাসাদে তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। জেলা শাসকরাই পদাধিকার বলে জেলায় জেলায় কমিশনের ডিইও। তাদের তরফে 1 ডিসেম্বর যে তথ্য এসেছিল তাতে দেখা যায় 2208টি বুথে কোনো মৃত ভোটার নেই, কেউ কোথাও চলে যায়নি, কিছু নয়। এবার দেখা যায় যে এইসব বুথে যত এনুমারেশন ফর্ম গিয়েছিল সব ফিল আপ হয়ে ফেরত চলে এসেছে। কিন্তু এটা তো হতে পারে না। এই রাজ্যে বছরে গড় মৃতের সংখ্যা 5.5%, মানে প্রতি 2000-এ 11 জনের মৃত্যু হওয়ার কথা, আর 1200 মানুষের বুথে কেউ মারা যাননি। ভাবা যায়, কেউ স্থানান্তরিত হননি, কেউ নিখোঁজ হননি, কোনো ভোটারের একাধিক জায়গায় নাম নেই। ভাবা যায়, সেই সব ফর্ম পূরণ করে জমা পড়ে গিয়েছিল। প্রশ্ন ওঠে, এইসব বুথে এত ভোটারের অমরত্ব কিভাবে? দক্ষিণ 24 পরগনায় কোন অমরত্ব আছে যে এত 700-র বেশি বুথে কেউ মারা গেলেন না? সঙ্গে সঙ্গে চাপ দেয় কমিশন, ব্যাস রাতারাতি 2 ডিসেম্বর কমিশনে যে রিপোর্ট জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে ওই 2208 কমে 1728। আসলে না, চাপ মানে প্রেসার, এর সংজ্ঞা কি? পাঠ্য বইতে যাই লেখা থাকুক, আমি বলছি, চাপের আসল মানে হলো যাহার প্রয়োগে কেউ বাপ বলে তাহাই চাপ। এখানে মানে এই রাজ্যে কমিশনের চাপে বাপ বলতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাই এখনো ভাইপো বাবুর জেলায় তদন্ত চলবে, কারণ এখনো 1 নম্বরে তার জেলা দক্ষিণ 24 পরগনা। অমরত্ব প্রাপ্তির বুথের সংখ্যা 159। বলছিলাম না, কি মিষ্টিমি বলুন তো আমাদের রাজ্যটা। মানে মুখ্যমন্ত্রীর ভাষায় এতদিন মৌখিক হুঁশিয়ারি দেওয়া ছিল কাদের বলুন তো? যাদের বিএলও করা হয়েছে, যাদের ইআরও করা হয়েছে। ইআরও মানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এসআইআর এর ক্ষেত্রে এদের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। তারাই ঠিক করবেন কার নাম চূড়ান্ত তালিকায় বা খসড়া তালিকায় এবং পরে চূড়ান্ত তালিকায় থাকবে বা থাকবে না। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মুচলেখা দিতে হবে। নেওয়া শুরু হয়ে গেছে সেই মুচলেখা। জেলা শাসকদের কাছে তারা জমা দিচ্ছেন যে আমরা
গ্যারান্টি দিচ্ছি, এই আমার এলাকায়, আমি যে এলাকার ইয়ারও, সেখানে মানে 294টা আসন, মানে 294 জন ইয়ারও, আমার বিধানসভায় কোনো তথ্য আপলোড করার জন্য বেসরকারি ডাটা এন্ট্রি সংস্থাকে নিয়োগ করা হয়নি। ফলে আইপ্যাক যে কাজ করেছে সেই কাজের দায় নিতে হবে ইয়ারওদের, তারা কেউ নিতে চাইছেন না। রাত জেগে এখন তাই যত ভেজাল, যত কারচুপি সব মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কমিশন অবশ্য সহায় তাদের, কমিশন এডিট করার সুবিধাটা দিয়েছে, আগে অ্যাপে এই সুবিধাটা ছিল না, সেটা দেওয়া হয়েছে। এবং তারপরেও আরো বিদেশি, আরো জালি, আরো মৃত ভোটার তালিকায় থেকে গিয়েছে এবং তাদের খোঁজার জন্য নতুন কিছু নির্দেশ কমিশন দিয়েছে। সেই নির্দেশের তালিকা অনেক লম্বা, আমি একটা একটা করে সব বলবো। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। নতুন ঘোষণায় আগামী 16ই ডিসেম্বর ভোটার তালিকার খসড়া ভোটার তালিকা যেটা, সেটা প্রকাশিত হবে। তারপরে যাবতীয় অভিযোগ, আপত্তি কেউ ব্যক্তিগতভাবে জানাতে পারেন, রাজনৈতিক দলগুলোও জানাতে পারবে যে এগুলো 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 কমিশনে যা তথ্য আছে তা ঠিক নয়। এই মানুষটা মৃত অথচ নাম আছে, এ জীবিত অথচ নাম চলে গেছে, এ বাংলাদেশি নাম আছে, এ ভারতীয় বৈধ হিন্দু তার নাম বাদ গিয়েছে, এগুলো সব জানানো যাবে। এই জানানোটা যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। এইবারে খসড়া তালিকার সমস্ত আপত্তি, অভিযোগ, দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডেকে শুনানি বা হিয়ারিং করতে হবে। এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইয়ারোরা। 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজটা চলতে থাকবে। মনে রাখতে হবে, আমি আগেই বলেছি, এসআইআর এর কাজে বিধানসভা স্তরে ইয়ারোরাই হচ্ছেন শেষ কথা। রাজ্যে 294টি আসন, 294 জন ইয়ারও। কমিশনের সূত্রে যেটা জানতে পেরেছি, শুনানির সময় ইয়ারওদের উপরে নজরদারি চালাবেন পর্যবেক্ষকরা। মানে যেই পর্যবেক্ষকদের প্রধান হচ্ছেন আমাদের প্রাক্তন আমলা সুব্রত গুপ্ত, যাকে বারবার বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য সচিব হতে পারতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দল তথা তার সরকার বাঙালি বাঙালি করলেও বাঙালি আমলাদের তো কখনো উপরে উঠতে দেন না। সুব্রত গুপ্তর প্রমোশনে কাঁচি করেছিলেন মমতা, সেই সুব্রত গুপ্তকে ব্যবহার করছে কমিশন। এবং আপনাদের বলি, ইয়ারোরা যে শুনানি করবে সেই শুনানির গোটাটা ক্যামেরা বন্দী হবে। মানে ইয়ারও সংশ্লিষ্ট ভোটারকে কি প্রশ্ন করলেন, তারা কি উত্তর দিয়েছে, সেই উত্তরের প্রেক্ষিতে তাকে ভোটার তালিকায় রাখা যায় কি যায় না, এই গোটা বিষয়টা কমিশন রেকর্ড করে রাখবে। কোন রকম অভিযোগ উঠলে এই রেকর্ডিং যাচাই করে দেখা হবে। ফলে ইয়ারোরা বুঝতে পারছেন চাকরি বাঁচাতে হবে, চটি চেটে তো চিরকাল থাকা যাবে না। এক্ষেত্রে আমি সাধারণ মানুষের জন্য, আমার দর্শকদের জন্য একটা কথা জানিয়ে রাখি। 11ই ডিসেম্বর, এই তারিখটা মনে রাখুন, 11ই ডিসেম্বরের পরে যারা ফর্ম জমা দেবেন তাদের ফর্মগুলো আপলোড যখন হবে সার্ভারে, সেখানে লেখা থাকবে আনকালেক্টেবল বা অসংগ্রহযোগ্য, তাদের নাম খসড়া তালিকায় থাকবে না। তাই আমি বলি, জটিলতা বাড়াবেন না, দ্রুত জমা করে দিন আপনার ফর্ম। এটা সুনাগরিকের কর্তব্য। কারণ একটা সুষ্ঠু, একটা মানে একদম ভেজালহীন ভোটার তালিকা তৈরি করাটা না একজন সুনাগরিকের বড় কর্তব্য। সেই কাজে আপনার ভূমিকাও থাকুক। এবার আমি বলবো, কমিশন যে নতুন নির্দেশগুলো দিয়েছে, এটা না আর মনে করে করে না, দেখে দেখে বলি। কমিশনের সেই বিজ্ঞপ্তিটা আমার কাছে রয়েছে, তাতে বলা হয়েছে যেসব ভোটার দাবি করছেন তারা নিজেরাই পরিবারের প্রধান, 2002 সালে তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা তা যাচাই করে দেখতে হবে। সুতরাং হঠাৎ করে কেউ উড়ে এসে জুড়ে এসে বলল হবে না।
2002 সালের তালিকায় শুধুমাত্র বাবা বা মায়ের নাম রয়েছে এমন কোন ভোটারের বয়স যদি 2025 সালে 50 বা তার বেশি হয়, তবে তাকে প্রশ্ন করতে হবে, এতদিন আপনি ভোটার তালিকায় নাম তোলেননি কেন? কোথা থেকে এসেছেন? কি আপনার সত্যির বংশ পরিচয় জানতে হবে। আবার 2002 সালে বয়স 25 বা তার বেশি হলেও কেন তার তালিকায় নাম নেই সেটা জানতে হবে। কেন নেই? এতদিন কি করছিলেন? আরো একটা নিয়ম করেছে যে বিএলওরা যে ম্যাপ করেছে, যেখানে ম্যাপ করে বাবা মায়ের নাম মিলে যাচ্ছে যাদের, এটা 50% বেশি যে যে বুথে হয়েছে সেখানে ডিপ সার্চ করতে হবে। যেটা আমি আগের দিন বলেছিলাম যে এআই দিয়ে একটা আমরা ডিপ সার্চ করি, গভীর নিরীক্ষণ, সেই কাজটা করতে হবে। তার জন্য এআই ব্যবহার করা হবে যে ভোটার তালিকায় থাকা নাম, পদবি, বয়স, ভোটার কার্ডের তথ্য, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি মিলছে কিনা। আর ছবি এআই নিমেষে বলে দেবে এই একই ছবি অন্য কোনো বুথে, বাংলায় শুধু নয় বাংলার বাইরেও কোনো রাজ্যে ব্যবহার করা হয়েছে কিনা। বাঁচার না উপায় নেই। ওই যে তালিকাটা বললাম, তালিকার আরেকটা পাতা আছে, বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 45 বছরের বেশি অথবা 18 বছর কম হলে তা মানা হবে না। মানে বাংলাদেশ থেকে এসেছেন, এখানে একটা বাবা ভাড়া করে নিয়েছেন, মা ভাড়া করে নিয়েছেন, তাদের নাম তালিকায় রাখা যাবে না, সেটা ইয়ারোদের দেখতে হবে। আবার ভোটারের অনুপস্থিতিতে পরিবারের অন্য কোনো সদস্য যদি সই করেন, তাহলে জানতে হবে যে ব্যক্তি মানে যে ভোটারের নামে সই করা হয়েছে অন্য কোনো জেলায় আছেন, নাকি অন্য কোনো বিধানসভা এলাকায় আছেন, নাকি এই রাজ্যের বাইরে অন্যত্র তিনি চলে গিয়েছেন, সেখানকার ভোটার কিনা জানাতে হবে। আর একটা বলেছে 2021 ও 24 সালের নির্বাচনে যে সমস্ত বুথকে, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় প্রচুর আছে, কলকাতাতেও আছে, যেসব বুথগুলিকে কমিশন স্পর্শকাতর ঘোষণা করেছিল বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, সেগুলির তথ্য নতুন করে যাচাই করতে হবে। এখানেই তো আসল ভয় ভাইপো বাবু, পিসিমণি তথা আমাদের রাজ্যের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের। 7 লাখ ভোটে, 7 লাখের বেশি ভোটে ভাইপো বাবু জিতেছিলেন। সেই সব বুথে আবার নতুন করে ম্যাপিং করা হবে। 50% বেশি ম্যাপিং মিলে গেলে সেখানে আবার করতে হবে, কারণ তা গড়ের চেয়ে বেশি। আর শেষ যেটা দিয়েছে কমিশন নির্দেশ, তাতে বলা হয়েছে যেসব মৃতের রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চাই। তারপরে নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। বিএলও যদি ভুল করে ফেলেন, এখনো পর্যন্ত বিএলওদের ছাড় দেওয়া রয়েছে, ইয়ারোদের ছাড় দেওয়া রয়েছে। যে কোনো রকম ভুল, কোনো চাপে কিংবা চটি চাটার লোভে কোনোভাবে কেউ যদি করে গিয়ে থাকেন, বা বিএলএদের চাপে, বিশেষ করে শাসক দলের বিএলএরা তো খুব চাপ দিয়েছেন, যদি কেউ করে থাকেন ঘরে বসে, সেখানে কোনো চাপ নেই, ঠান্ডা মাথায় এডিট করে ফেলুন, মৃতকে বাদ দিন, অন্য রাজ্যে চলে গেছে তাকে বাদ দিন, কাজটা করুন। আমি আগেই একাধিক ভিডিও এটা বলেছি, নির্বাচন কমিশন সব কথা আগে বলে দিচ্ছে না, এটা বাংলার জন্য। কারণ বাংলা হচ্ছে একটা জালিয়াতির রাজ্য। এই রাজ্যেই ভুয়ো আধার কার্ড তৈরি হয়, তারা তারপরে কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরে বেড়ান, তারাই জিহাদি কাজে যুক্ত হন। বাংলা হচ্ছে না দেশ বিরোধীদের স্বর্গরাজ্য। এখানে এমন বৈধ ভোটারও আছেন তারা আসলে দেশ বিরোধী, ওই মাকু শেকু কাকুদের দলে তারা মিশে থাকেন। আর এখানে যদি নির্বাচন কমিশন একবারে সব বলে দিত, তাহলে ভাইপো বাবুর যে ভাড়া করা আইপ্যাক বাহিনী আছে তারা ঠিক ছলচাতুরির রাস্তাটা খুঁজে ফেলতো। তাই ধাপে ধাপে নতুন নিয়ম আসছে। আমি বলে রাখছি যে আরো নিয়ম চালু করবে কমিশন পশ্চিমবঙ্গের জন্য। কারণ কমিশন চায় 100% সঠিক হোক বাংলার ভোটার তালিকা। কিন্তু আমি মনে করি জালিয়াতির এই রাজ্যে 100% খুব কঠিন। যদি 90% সঠিক ভোটার তালিকা হয়, তাহলেই না বেকায়দায় পড়ে যাবে তৃণমূল। কান্নাকাটি করবেন ভাইপো বাবু,
তারপর রাজ্যে একের পর এক যা ঘটে চলেছে, এমনিতেই চাপে আছেন পিসিমণি, তিনি আরো বেকায়দায় পড়বেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা ভালো থাকুন এবং সতর্ক থাকুন।